Hello, good morning everybody. Welcome to Learn Physics channel. আগের চ্যাপ্টারগুলোর মতো আবারও তোমাদের জন্য নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন এবং হিন্টসের ক্লাস শুরু করছি। আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে তোমার ফিজিক্সটাকে একটু ভালো করে জানো এবং শেখো। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারটা এবারে এমসিকিউ এর উপরেই থাকছে, সেই হিসাবে এই এমসিকিউগুলো করার জন্য চ্যাপ্টার সম্বন্ধে যথেষ্ট একটা ধারণা থাকতে হবে। ক্লিয়ার একটা ধারণা না থাকলে তোমরা কিন্তু এমসিকিউগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে না। আমি চেষ্টা করছি সেটাই, যে যাতে এই ম্যাক্সিমাম এমসিকিউগুলোকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যদি জানিয়ে দিই এবং সেগুলো তোমরা যদি নিজেদের সময় মতো একটু প্র্যাকটিস করো এবং ভিডিওগুলো দেখো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই ধারণাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে বলে আমার মনে হয়। সেই কারণেই আমি তোমাদের জন্য এই ভিডিওগুলোকে একটু করছি, নিজেদের সময় একটু বাঁচিয়ে। তো শুরু করছি আমরা নিউটনের গতিসূত্রের প্রথম চ্যাপ্টারের এই প্রথম ক্লাসটা। এই ক্লাসটা করার পর তোমরা কিন্তু একই রকমভাবে আগে যে চ্যাপ্টারগুলোতে করতে একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, কিভাবে করছি প্রসিডিওরটা বুঝে নাও, বুঝে নেওয়ার পর নিজেরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো। রেগুলার এই প্র্যাকটিসটা যদি রাখতে পারো তাহলে তোমাদের পরীক্ষাতে সেরকম কোনো সমস্যা হবে না, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তো শুরু করছি। প্রথম যে অঙ্কটা আছে দেখো, এটি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের কোন গতিসূত্রটি প্রযোজ্য? গতিসূত্রটি প্রযোজ্য হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এটা আমরা জানি যে নিউটনের তিনটে গতিসূত্র সবগুলোই কিন্তু প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র সবগুলোই কিন্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য হয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না। ঠিক আছে, তো সেই কারণেই এখানে তোমাদের প্রথম কোশ্চেনটার উত্তর হবে সবগুলোই। পৃথিবীর সঙ্গে যুক্ত নির্দেশতন্ত্র, এটা কি হবে? পৃথিবীর সঙ্গে যুক্ত নির্দেশতন্ত্র সংজ্ঞানুযায়ী একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ এতে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়। একটি জড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ এতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য হয়। একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কারণ পৃথিবী নিজে অক্ষের সাপেক্ষে আবর্তনশীল। তাহলে প্রথমে তোমাদেরকে জানতে হবে এই নির্দেশতন্ত্র জড়ত্বীয় এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে। যদি সমবেগে বা ত্বরণ যদি শূন্য হয় অথবা নির্দেশতন্ত্র যদি স্থির থাকে তাহলে কিন্তু এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র হয়। তো এখানে সংজ্ঞানুযায়ী জড়ত্বীয় নির্দেশতন্ত্র, পৃথিবীর সঙ্গে যুক্ত নির্দেশতন্ত্র সংজ্ঞানুযায়ী জড়ত্বীয় নির্দেশতন্ত্র, মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞা অনুযায়ী এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র হবে কিনা। আচ্ছা, তারপরে বলেছে জড়ত্বের নির্দেশতন্ত্র কারণ এতে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য হয়। দেখো এটা কিন্তু কথাটা ঘুরিয়ে দিয়েছে, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হলে জড়ত্বের নির্দেশতন্ত্র বলা হবে তা নয়, অ্যাকচুয়ালি নিউটনের গতিসূত্রগুলো জড়ত্বের নির্দেশতন্ত্রে প্রযোজ্য। ঠিক আছে, আমি যে সংজ্ঞাটা বললাম বা তোমরা যেটা পড়েছো যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, এখানে ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল নির্দেশতন্ত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে পৃথিবী যখন আবর্তন করছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, তার প্রতি মুহূর্তে, মানে তোমরা তো জানো এটা বৃত্তাকার পথে আবর্তন করে, এরকম সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। তাহলে বৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করবে এই পৃথিবী, তখন তার বেগের অভিমুখের পরিবর্তন হয়। তার মানে কি এখানে একটা কিন্তু ত্বরণ থাকে, আর ত্বরণ থাকলেই ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র, এটা কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাই তোমার অপশান ডি এরটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, নেক্সট তোমার হচ্ছে তিনেরটা। এখানে যেটা বলেছে
তিনের কোশ্চেনটা, এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে স্থির মানের বলের ক্রিয়ায় কিছু দূর অতিক্রম করলো, বস্তুটির গতিশক্তি। তাহলে গতিশক্তি কে হবে? তাহলে গতিশক্তির আমরা ফর্মুলা এটা জানি, ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা জানি। ঠিক আছে, তাহলে একটা এম ভর স্থির অবস্থা থেকে স্থির মানের বলের প্রভাবে কিছু দূর অতিক্রম করলো, তাহলে গতিশক্তিটা কিভাবে পরিবর্তন হবে ভরের সঙ্গে? তাহলে আমরা সম্পর্ক থেকে আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি যে গতিশক্তি এম এর সঙ্গে সমানুপাতিক, মানে এর অপশানটা তোমাদের হয়তো মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে জিনিসটা ভাবতে হবে যে ধরে নাও একটা এম ভরের কোনো একটা বস্তু, এম ভরের বস্তু, এর প্রাথমিক বেগ ইউটা 0 স্থির অবস্থায় ছিল, এর উপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করছো। এই বল প্রয়োগ করার ফলে বস্তুটার অন্তিম বেগটা ধরে নাও ভি হলো, সেই যে দূরত্বটা অতিক্রম করলো সেই দূরত্বটা সামথিং ধরে নাও এস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ত্বরণ বের করি, ত্বরণটা কত হবে? বস্তুর ত্বরণ, ত্বরণ এ সমান হয় এফ বাই এম, তাহলে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as থেকে পাই, এটা থেকে যদি লিখি দেখো ইউটা তো 0, 0 প্লাস 2 ইন্টু এর জায়গায় এফ বাই এম ইন্টু এস। তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে দেখো এম ভি স্কোয়ার ইকাল টু 2fs বা হাফ এম ভি স্কোয়ার ইকাল টু এফ ইন্টু এস। ঠিক আছে, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে গতিশক্তি, তাহলে অতএব গতিশক্তি ই কে সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, তো এটা তো জানতাম। তাহলে এক্ষেত্রে হবে কত? এফ ইন্টু এস। এফটা কি? প্রযুক্ত বল। এখানে দেখো স্থির মানের বল প্রয়োগ করছো, যে স্থির মানের বল প্রয়োগ করছো, তাহলে এখানে বলটা কনস্ট্যান্ট এবং তার ফলে যে দূরত্বটা অতিক্রম করছে সেই দূরত্বটা হচ্ছে এস। তাহলে এক্ষেত্রে ভর যাই হোক না কেন, এখানে যে বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করছো সেই বস্তুটার উপর ক্রিয়াশীল বলের মান যদি 1 এবং তার ফলে দূরত্বটা সেটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? এটা ভর নিরপেক্ষ হয়ে যাচ্ছে, মানে ভরের উপর কোনো নির্ভরশীল নয়, যেহেতু কৃতকার্য গতিশক্তি ইকাল টু কৃতকার্য। ঠিক আছে, এবং এটা ভরের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আর এই কারণেই এটা অপশান ডি এরটা হচ্ছে। নেক্সট অঙ্কটা যেটা আছে এটা কিন্তু তোমরা আগের চ্যাপ্টারতে করেছো। এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে 2 মিটার/সেকেন্ড স্থির বেগে উপরের দিকে গতিশীল একটি হেলিকপ্টার, তো এখানে একটা হেলিকপ্টার তুমি ভাবতে পারো, সেই হেলিকপ্টারটা উপরের দিকে যে বেগে গতিশীল হচ্ছে সেই বেগটা বলে দিয়েছে 2 মিটার/সেকেন্ড, এত বেগে উপরের দিকে উঠছে। তো এখান থেকে একটা খাবারের প্যাকেটকে ফেলে দেওয়া হলো, তাহলে যেই মুহূর্তে ফেলে দেওয়া হলো, যেটা আমি আগেও বলেছি, সেই মুহূর্তে বস্তুটা উপরের দিকে যেতে চাইবে, কিন্তু তোমার গতিটা নিম্নমুখী ভাবতে হবে। সেই জন্য এটা ধরে নেওয়া হয় যে এইখানে তার প্রাথমিক বেগটা এখানে ইউ সমান, এটা হবে -2 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবারে 2 সেকেন্ড পরে ধরে নাও বস্তুটা এই জায়গাকে আসবে, 2 সেকেন্ড পরে তার বেগটা যদি ভি ডট হয়, ভি ডটটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2 সেকেন্ড পরে বেগ ভি ডট সমান ইউ প্লাস জি ইন্টু টি। ইউ এর ভ্যালুটা হবে -2 প্লাস জি, জি এখানে কিছু বলা না থাকলে 9.8 ইন্টু টিটা হচ্ছে তোমার 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা -2 প্লাস 8×2 = 16, এটা 19.6 হয়, তার মানে 17.6, এটা মিটার/সেকেন্ড। 17.6 মানে অপশান এরটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে দেখো, এখানে তোমার m1 ভরের বস্তু, এটা যদি তোমার m1 ভরের বস্তু হয়, তার উপর একটা তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, তার ফলে যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেই ত্বরণটা ধরে নাও a1, a1 সমান হচ্ছে এফ বাই m1। আর একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে ধরো এখানে তোমার m2 ভরের একটা বস্তু, তার উপর তুমি সেম বল এফ পরিমাণ বলই প্রয়োগ করেছো। ঠিক আছে,
তাহলে এখানে যেহেতু ভরটা আলাদা, স্বাভাবিকভাবেই ত্বরণটা আলাদা হবে, তাহলে A2 সমান F/m2। ঠিক আছে, তো এখন এই দুটো ভর একসঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এইটা তোমার M2 আর একটা যেমন M1 ছিল, M1 এরকম একসঙ্গে এদেরকে জোড়া লাগিয়ে দিয়েছে, দিয়ে তোমার হচ্ছে ওই বল, একই পরিমাণ বল তুমি প্রয়োগ করছো এফ। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ত্বরণটা কত হবে? এক্ষেত্রে ত্বরণ সেটা যদি এ হয়, এ সমান হবে F/m1 প্লাস M2। ঠিক আছে, তাহলে এখানে তোমার M1 M2 এলিমিনেট করতে হবে। তার জন্য প্রথমে তুমি M1 সমান এখান থেকে লিখে নাও, M1 সমান F/A1, আর এখান থেকেও M2 সমান F/A2। তাহলে এখানে F যেমন আছে থাকবে, M1 এর জায়গায় লিখে দাও F/A1 প্লাস F/A2। ক্যালকুলেশন করলে Fটা কেটে যাচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করো দেখো 1 ডিভাইডেড বাই তোমার 1/A1 প্লাস 1/A2। তার মানে এটা ক্যালকুলেশন করলে দেখবে চলে আসবে A1A2/A1 প্লাস A2। ঠিক আছে, তার মানে অপশান সি এরটা হচ্ছে তোমাদের অপশান সি। ঠিক আছে, আচ্ছা পরের যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা একটু ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন এরকম অবকলনের সাহায্য নিতে হবে। এখানে বলে দিয়েছে 2 কেজি ভরের একটি বস্তুর রৈখিক ভরবেগ সময়ের সঙ্গে এভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগ পরিবর্তন যে হচ্ছে, সেক্ষেত্রে ভর তো কনস্ট্যান্ট, নিশ্চয়ই বেগের পরিবর্তনের জন্য। আবার আমরা যে জানি যে প্রযুক্ত বলটা এফ সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ আমরা এখানে dp/dt অবকলন ফর্মে করব। তাহলে d/dt, এখানে পিটা যেহেতু তোমার হচ্ছে সময়ের অপেক্ষক, সেই জন্য এটা বসিয়ে দিলাম 3t² প্লাস 4। এখান থেকে আমরা এফটা বের করে নেব, মানে এফ যদি এখানে কনস্ট্যান্ট হয়, এটা দেখো অবকলন করার পর কি আসছে। তাহলে 3 তো বেরিয়ে যাবে, ইন্টু 2 ইন্টু টি প্লাস 0 হচ্ছে, অর্থাৎ 6t হচ্ছে 6t। তো এর থেকে বোঝা যায় মানে কি, এখানে এফটাও মানে এই যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই বলটা কিন্তু পরিবর্তনশীল, মানে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে সুষম বেগে গতিশীল এটা বলতে পারবে না। তোমরা জানো যে যখনই বল প্রযুক্ত হয় তখনই বস্তুটার ত্বরণ থাকে F=ma, এই সমীকরণ অনুযায়ী। ঠিক আছে, অসম ত্বরণে গতিশীল, তাহলে এক্ষেত্রে সুষম, হ্যাঁ সুষম ত্বরণে গতিশীল এটা হবে না। কেন বলো তো সুষম ত্বরণে গতিশীল হবে না? যদি সুষম হতে হয়, এখানে তো ভর তো কনস্ট্যান্ট, তাহলে এফকেও কনস্ট্যান্ট হতে হবে, কিন্তু এখানে এফটা কিন্তু পরিবর্তনশীল, এফটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেই জন্য সুষম ত্বরণে গতিশীল এটা হচ্ছে না। সুষম মন্দনে তাও হবে না, বাধা বল যদি প্রযুক্ত হয় সেখানেও তোমাকে স্থির মানের বল হতে হবে। তাহলে যেহেতু এখানে প্রযুক্ত বলটা টাইমের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, বলটা সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটা অসম ত্বরণে গতিশীল হবে। তার মানে অপশান বি এর উত্তরটা হবে এখানে। ঠিক আছে, অপশান বি, এই অপশানটা। আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে দেখো, একটি ট্রেন সমত্বরণে অনুভূমিকভাবে গতিশীল, এটা তোমাদের থিওরি ক্লাসের সময়ও বলেছিলাম। ধরো এই রকম একটা যদি ট্রেন হয়, সেই ট্রেনে কোনো একটা ট্রেনের ছাদ থেকে একটা কোনো বস্তু এরকম সুতোয় বেঁধে ঝুলছে। ঠিক আছে, এখান থেকে যদি সুতোয় বেঁধে ঝুলছে, ট্রেন যদি স্থির থাকে তাহলে খাড়া নিচের দিকে থাকবে, এটা তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এবারে যদি ট্রেন সামনের দিকে এ ত্বরণে অনুভূমিক ভাবে যে বলে এ সমত্বরণে অনুভূমিকভাবে গতিশীল, তাহলে স্বাভাবিকভাবে এই বস্তুটার উপর যেটা তোমাদের বলেছিলাম অলিক বল, অবাস্তব বল একটা ক্রিয়াশীল হয়। সেই বলটা কত? এই বস্তুটার ভর যদি এম হয়, তাহলে এর উপর ক্রিয়াশীল অলিক বল সেটা হয় এফ সমান এম ইন্টু এ। ঠিক আছে, তাহলে এই বলটা তোমার ক্রিয়াশীল হবে ট্রেনের গতির বিপরীত দিকে। তো স্বাভাবিকভাবেই এই বস্তুটা তখন এই রকম একটা
কোণ করে ঝুলবে। ঠিক আছে, তাহলে এখানে কত কোণ করে ঝুলবে, মানে এই কোণটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা নির্ণয় করার জন্য তোমাদের কিন্তু এই উপাংশ বিভাজন মনে করে দেখো, ভেক্টরের যেটা পড়িয়েছিলাম উপাংশ বিভাজন খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে ওজন নিচের দিকে কাজ করবে, আর এখানে কি হবে, সুতোর টানটা টি এখানে ক্রিয়াশীল হবে। তো এইখানে সুতোর টানের দুটো উপাংশ ভেঙে যাবে, একটা হচ্ছে এই বরাবর আর এইটা হচ্ছে এই বরাবর ক্রিয়াশীল হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা ভেক্টর চ্যাপ্টারতে যেটা করেছিলে, এইরকম যদি কোনো একটা বল হয়, সেই বলের এই বরাবর একটা উপাংশ হয়, এই বরাবর একটা উপাংশ হবে। এই কোণটা যদি থিটা হয়, এই বরাবর হয় এফ কস থিটা, আর এই বরাবর হয় এফ সাইন থিটা। ঠিক আছে, এটা তোমাদেরকে বলেছিলাম। তো স্বাভাবিকভাবেই এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে, এই কোণটা যদি থিটা হয় আর এইটার সঙ্গে এইটা হচ্ছে তোমার হচ্ছে সমান্তরাল, এবং একান্তর কোণ হিসাবে এই কোণটা থিটা হবে। তো স্বাভাবিকভাবেই এই উপাংশটা হয়ে যাবে টি কস থিটা, আর এই দিকের উপাংশটা হবে টি সাইন থিটা। আর বস্তুটা যে এদিক থেকে এদিকে গেল তার উপর ক্রিয়াশীল বল কত না এফ, অর্থাৎ এই বলটা। ঠিক আছে, এবারে বস্তুটি যখন সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় যখন থাকবে তখন এই চারটা বল পরস্পর সমান হবে। চারটা বল কিরকম ভাবে দেখো, টি কস থিটার সঙ্গে সমান হবে এমজি, টি কস থিটার সঙ্গে এমজি সমান, উপরের দিকে কাজ করছে টি কস থিটা, নিচের দিকে কাজ করছে এমজি। আর কি না টি সাইন থিটা, এটার সঙ্গে সমান হবে এফ। ঠিক আছে, এফ এফ ইকাল টু কত এম এ। তাহলে এখান থেকে তুমি যদি ট্যান থিটা করো, ট্যান থিটা মানে কিভাবে পাবে, এটা 2 নম্বর আর এটা যদি 1 নম্বর হয়, তুমি 2/1 করে দাও, তাহলে টি টি কেটে যাবে, ট্যান থিটা আসবে, ট্যান থিটা সমান এফ বাই এমজি। তাহলে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে এম এ বাই এমজি, এম কেটে গেল, এটা হবে এ বাই জি। তো স্বাভাবিকভাবেই থিটা সমান ট্যান ইনভার্স এ বাই জি, এটি হবে। তাহলে এখানে তোমার অপশান কোনটা হচ্ছে, কোন অপশানটা থিটা সমান ট্যান ইনভার্স এ বাই জি, অপশান সি এরটা। দেখো পরের যে অঙ্কটা আছে 8এরটা, এই অঙ্কটা বোঝার জন্য এটা সম্ভবত তোমরা ক্লাস 9-এ বার্নৌলির উপপাদ্য যখন করেছিলে এই জায়গাটায় হয়তো একটু পড়ে থাকবে। আমি আরেকবার রিপিট করছি, দেখো এখানে যদি কোনো তরল, এইটা একটা নল, সেই নলের প্রস্থচ্ছেদ এইখানে হচ্ছে আলফা, এখানে ভি বেগে তরল প্রবাহিত হচ্ছে। তাহলে ধরো তরলের এই প্রান্ত থেকে এই প্রান্ত তরলটা যেতে এটা যদি টি সময় লাগে, এবং সেই সময়ে এই নলটা টোটাল নলের দৈর্ঘ্য যদি এস হয়, তাহলে বুঝতেই পারছো টি সময়ে তরল যে আয়তনে তরল প্রবাহিত হচ্ছে, হ্যাঁ এখানে টি সময়ে যে আয়তনে তরল প্রবাহিত হচ্ছে, আয়তনের তরল প্রবাহিত হয়, তার মান কত। সেটা যদি আমি বড় ভি বলি, বড় ভি সমান কত, এই চোঙের দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হচ্ছে এস। ঠিক আছে, তো এখানে এসটা কত, যেহেতু ভি সুষম বেগে তোমার তরলটা প্রবাহিত হচ্ছে, তার মানে এস ইকাল টু ভিটি, এই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাব, অর্থাৎ আলফা ইন্টু ভি ইন্টু টি। ঠিক আছে, তাহলে টি সময়ে যে আয়তনের তরল প্রবাহিত হলো সেটা হচ্ছে এইটা। তাহলে এই আয়তনের ভর কত, অতএব তরলের ভর কত হবে, ভর এম সমান, এর সঙ্গে ঘনত্ব গুণ করে দাও, আয়তনের সঙ্গে ঘনত্ব, অর্থাৎ আলফা ভি টি ইন্টু ডি, ডি এখানে ঘনত্ব বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে গতিশক্তি কত হবে, অতএব তরলের গতিশক্তিটা কত হচ্ছে, এটা হচ্ছে ½ mv², ½ mv², মানে হাফ এম, এম এর জায়গায় এটা বসিয়ে দাও, আলফা ভি টি ডি ইন্টু ভি²। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমার আসছে দেখো হাফ আলফা ডি ভি কিউ ইন্টু টি। দেখো এটা হচ্ছে গতিশক্তি, মানে টি সময়ে
যে পরিমাণ গতিশক্তি প্রদান করা হয়েছে। মানে ধরো পাম্প চলছে, তো সেই পাম্পকে এই পরিমাণ শক্তি টি সময় ধরে খরচ করতে হয়েছে। তাহলে এখানে বলেছে গতিশক্তি দেওয়ার হার, মানে যে হারে গতিশক্তি দেওয়া হচ্ছে, মানে কি একক সময়ে যে গতিশক্তি দেওয়া হবে। অর্থাৎ গতিশক্তি এটাকে যদি তুমি ই কে বলো, তাহলে এখানে ই কে বাই টি এটা সমান বের করলে দেখো তোমার চলে আসছে হাফ আলফা ডি ভি কিউ, হাফ আলফা ডি ভি কিউ। ঠিক আছে, তার মানে অপশান তোমার এসে যাচ্ছে বি এরটা, হাফ আলফা ভি কিউ ইন্টু ডি। ঠিক আছে, এই অপশানটা হবে। দেখো নয়ের যে অঙ্কটা আছে, একটি কনভেয়ার বেল্টের উপর ডিএম বাই ডিটি হারে বালি পড়ছে। তাহলে এই প্রবলেম যেটা বলেছিলাম, যে এখানে ভরবেগের পরিবর্তন হচ্ছে, বেগ কনস্ট্যান্ট, এই যে সমবেগে গতিশীল হচ্ছে, সমবেগে কনভেয়ার বেল্টটাকে গতিশীল রাখতে হচ্ছে। এখানে কি হচ্ছে, বালি ফেলা হচ্ছে ডিএম বাই ডিটি হারে। মানে বালি ফেলা হচ্ছে মানে কি, বেল্টের বেগটা ভরটা বাড়ছে, তাহলে ভর বাড়ছে মানে ভরবেগ বাড়ছে, কিন্তু ভরবেগের পরিবর্তন হলে তখন বল প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভিটা কিন্তু কনস্ট্যান্ট আছে। তাহলে স্বাভাবিকভাবে ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেটা কি না এফ, প্রযুক্ত বল এফ সমান এখানে হবে তাহলে ভি ডি এম বাই ডিটি, ভি ডি এম বাই ডিটি। ঠিক আছে, এইভাবে মানে এটা কিভাবে এলো যদি একটু রিপিট করি, দেখো এফ সমান আমরা জানি ডি বাই ডিটি ইন্টু পি, মানে ডিপি বাই ডিটি ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ডি বাই ডিটি, পি এর জায়গায় তুমি এম ভি, আমরা তো ভরবেগ জানি পি সমান এম ভি। তাহলে এটা দুরকম করা যায়, এম কে কনস্ট্যান্ট রাখবে, ভি এর ডেরিভেটিভ করবে ডিভি বাই ডিটি, প্লাস ভি কে কনস্ট্যান্ট রাখবে ডি এম বাই ডিটি। তাহলে এখানে যেহেতু ভি কনস্ট্যান্ট, দেখো ভি সুষম বেগ, সেই জন্য এটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রযুক্ত বল ভি ইন্টু ডিএম বাই ডিটি এইটা আসছে এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেই কারণে এখানে অপশান যেটা পাবে ভি ইন্টু ডিএম বাই ডিটি, অপশান এইটটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে 10-এর অঙ্কটা, একটি ঘর্ষণহীন কপিকলের উপর দিয়ে যাওয়া একটি হালকা সুতোর দুই প্রান্তে W1 এবং W2 ওজনের দুটি বস্তুকে ঝোলানো আছে। তাহলে প্রথমে ছবিটা যদি আমরা একটু রিপ্রেজেন্ট করি, আমার এইরকম একটা গোল কপিকল ভাবো। এই কপিকলের উপর দিয়ে দুটো বস্তুকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দিয়েছে। এইখান থেকে একটা বস্তু ঝুলছে, আর এই দিক থেকে আর একটা বস্তু ঝুলছে। ঠিক আছে, এই বস্তুটার ওজন বলে দিয়েছে ধরে নাও W1, আর এই বস্তুটার ওজন এটা ধরে নাও W2। এখানে কিন্তু বলে দেওয়া দরকার ছিল W1 এবং W2-র মধ্যে কে বড় বা ছোট। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি W2 গ্রেটার দেন W1, ধরে নিচ্ছি। হ্যাঁ, কেন, তার কারণ না ধরে নিলে তোমার এই যে বস্তুটা যখনই দুই প্রান্তে ঝুলিয়ে দিবে, আর এটা বলে দিয়েছে মসৃণ কপিকল, তাহলে যেহেতু W2 বেশি, সে কী হবে না নিচের দিকে নামতে শুরু করবে, W2টা নিচের দিকে নামবে, আর W1টা তখন উপরের দিকে উঠবে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি W2 ধরে নেওয়া হয় নিচের দিকে এ ত্বরণে নামছে, তাহলে স্বাভাবিকভাবে এ ত্বরণে নিশ্চয়ই এ উপরের দিকে উঠবে। তাহলে ভাবো যখন W2 নিচের দিকে নামছে, তখন কি হবে না এই W1কে উপরের দিকে তুলছে, তাহলে সেই উপরের দিকে যদি তুলে, তাহলে সেইটার উপরের দিকে টানটা হবে টি। আবার দেখো এ যখন উপরের দিকে উঠছে, স্বাভাবিকভাবেই এ যদি ফ্রিভাবে মানে W2 যদি মুক্তভাবে পড়তো, তাহলে যে ত্বরণে পড়তো, যেহেতু W1কে সঙ্গে নিয়ে সে নামছে, তো স্বাভাবিকভাবেই W1-এর জন্য W2 একটা ঊর্ধ্বমুখী একটা টান অনুভব করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিস্টেমটা। এরপরে তোমাকে কিছুক্ষণের জন্য ভাবতে বলছি যে পুরো সিস্টেমটা স্থির আছে। এবারে এই টোটাল সিস্টেমটাকে মানে কপি কলটাকে পুরোটাকে তুমি কি করছো, জি ত্বরণে উপরের দিকে তুলছো। তাহলে এইটা তুমি এই আগেই আজকে করলাম, এরকম যে একটা সিস্টেম ছিল, ধরো এই বস্তুটা তুমি এখানে ঝুলিয়েছো, তাহলে তার ওজনটা তোমার নিচের দিকে কাজ করছে। তাহলে যখন নিচের দিকে কাজ করবে, পুরো সিস্টেমটাকে যদি তুমি উপরের দিকে এ ত্বরণে নিয়ে যাও, তুমি বল প্রয়োগ করো, এই সিস্টেমটার কি হবে না ওজনটা বেড়ে যাবে। কেন বাড়বে না, তার কারণ হচ্ছে এর নিম্নমুখী আর একটা
ত্বরণ মানে বল ক্রিয়াশীল হবে, অলিক বল। সে অলিক বলটা কত না এফ ইকাল টু এম এ, অর্থাৎ এর নিচের দিকে এম এ পরিমাণ একটা বল ক্রিয়াশীল হবে। তাহলে টোটাল সুতোটার যদি টান এখানে বলি, তাহলে টান সমান কত হচ্ছে না এমজি তো ছিলই, তার সঙ্গে এম এটা যোগ হয়ে যাবে, ঠিক আছে, যখন উপরের দিকে উঠবে। তাহলে ভাবতেই পারছো এই যে পুরো সিস্টেমটা যেহেতু উপরের দিকে জি ত্বরণে উঠছে, তো স্বাভাবিকভাবেই এইটার যদি ভর m1 হয়, তাহলে কি হবে না এখানে m1 জি পরিমাণ নিচের দিকে তোমার হচ্ছে একটা অলিক বল সৃষ্টি হবে, এরও তোমার নিচের দিকে m2 জি পরিমাণ নিচের দিকে একটা অলিক বল সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে এবারে তোমার গতির বিবেচনাটা করতে হবে। তাহলে এখান থেকে আমি m1 জিটা তো ডব্লু, তাহলে টোটালটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 2w1, আর এটারও নিচের দিকে টোটাল বল ক্রিয়াশীল হচ্ছে 2w2, এটি ভেবে নাও। এখানে mg1 আর mg2টাকে ভুলে যাও, মানে ছিল তোমার w1 ওজন, যেহেতু জি ত্বরণে উপরের দিকে তুলছে সেই জন্য এই w1 ওজনটাই তখন হয়ে যাবে 2w1, আর এইটা হয়ে যাবে 2w2, ঠিক আছে। তাহলে এবারে তোমাকে প্রথমে এই সিস্টেমটার ক্ষেত্রে ভাবতে হবে। এই সিস্টেমটার ক্ষেত্রে দেখো উপরের দিকে টান ক্রিয়াশীল হচ্ছে আর নিচের দিকে 2w1 ক্রিয়াশীল হচ্ছে, এবং যেহেতু বস্তুটা উপরের দিকে এ ত্বরণে উঠছে সেই জন্য আমরা এটা লিখব লব্ধি বলটা কত 2w1 মাইনাস টি ইকাল টু m1 এ, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এটা তোমার দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে, এটা যদি 1 নম্বর সমীকরণ দাও, দ্বিতীয় বস্তু মানে এটার ক্ষেত্রে দেখো 2w2টা বেশি আর টানটা হচ্ছে উপরের দিকে কম, তাহলে সেই জন্য একটু ভুল করে দিলাম, এটা এইটা হবে টি মাইনাস, প্রথমে টিটা বেশি, তো তাহলে টি মাইনাস 2w1 ইকাল টু m1g, এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা 2w2টা বেশি, সেই জন্য 2w2 মাইনাস টি ইকাল টু m2 ইন্টু জি, ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে সরি একটু আবারও ভুল করলাম, এটা জি হবে না, এটা তোমার কি হচ্ছে বলো তো ত্বরণ, এই যে এ ত্বরণে এ নিচের দিকে নামছে ও উপরের দিকে উঠছে, সেই জন্য এটা এম এ হবে, ঠিক আছে। তুমি 1 এবং 2 যোগ করে দাও, কারণ তোমাকে এটা বের করতে হবে আগে। তাহলে 1 + 2 যদি করা হয়, তাহলে কি হবে এখানে টি মাইনাস 2w1 প্লাস 2w2 মাইনাস টি, এটা ইকাল টু m1 প্লাস m2 ইন্টু এ, ঠিক আছে। তাহলে এখানে টি কেটে গেল, তাহলে দেখো এখানে 2 কমন নিলে তোমার হচ্ছে w2 মাইনাস w1 ইকাল টু m1 প্লাস m2 ইন্টু এ। তাহলে এখান থেকে এ সমান কত, এ সমান 2w2 মাইনাস w1 বাই m1 প্লাস m2, ঠিক আছে। এবারে এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, ঠিক আছে, তাহলেই তোমার টি বেরিয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, অতএব 1 নম্বর থেকে পাই, এখান থেকে যদি পাই তাহলে টি মাইনাস 2w1 ইকাল টু m1 ইন্টু এর ভ্যালুটা এটা কি 2w2 মাইনাস w1 বাই m1 প্লাস m2, ঠিক আছে। এইটা টি ইকাল টু 2w1 প্লাস m1 ইন্টু w2 মাইনাস w1 বাই m1 প্লাস m2। দেখো এরপরে এখান থেকে তুমি 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে তোমার w1 প্লাস এইটা হবে m1, এটা w2 মাইনাস w1 বাই m1 প্লাস m2, এইটা আসবে।
আচ্ছা, এখানে কিন্তু বস্তুর ভর দেওয়া নেই, ওজন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, W1 মানে বস্তুর ওজন ইকাল টু কত, M1 ইন্টু জি। তাহলে এখান থেকে M1 সমান কি লিখবো, W1 বাই জি। একই রকমভাবে M2 সমান লিখবো W2 বাই জি, অর্থাৎ M1 এর জায়গায় এটা বসিয়ে দাও। এটা তাহলে W1 প্লাস M1 এর জায়গায় লিখো W1 বাই জি প্লাস ইন্টু W2 মাইনাস W1 বাই, এটা তুমি লিখে দাও W1 বাই জি প্লাস W2 বাই জি। এটা হবে, একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে। এটা তোমার W1 প্লাস এটা W1 ইন্টু W2 মাইনাস W1 বাই, এটা দেখো জি যদি কমন নিয়ে নিই, এখানে তোমার কিন্তু W1 প্লাস W2 হবে, জি জি কেটে যাবে। হ্যাঁ, এখান থেকে জি কমন নিয়ে নাও নিচ থেকে, আর এটা থেকেও তোমার যে বাই জি আছে, জি জি কেটে যাবে। তাহলে এবারে ক্যালকুলেশনটা সিম্পল করে নাও, 2 ইন্টু এটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে W1 স্কোয়ার প্লাস W1 W2 প্লাস এইটা W1 W2 মাইনাস W1 স্কোয়ার বাই W1 প্লাস W2। ঠিক আছে, এইখানে দেখো এই W1 স্কোয়ার W1 স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে এইটা তোমার কত হচ্ছে, W1 W2 W1 W2, মানে 2 W1 W2 আর 2 ছিল, সেই জন্য 4 W1 W2 বাই W1 প্লাস W2। ঠিক আছে, তাহলে এইটি হবে সুতোর টান। অপশানটা এখানে আছে, হ্যাঁ 4W1 অপশান সি এরটা আছে। এটা হচ্ছে, অঙ্কটা কিন্তু একটু বেশ বড় হলো। তোমার প্রসেসটা যেভাবে বললাম, এই প্রসেসটা একটু ফলো করবে। হয়তো এত বড় অঙ্ক তোমাদের নাও থাকতে পারে, কিন্তু টোটাল ধারণাটা কিন্তু যেন থাকে তোমাদের। ঠিক আছে, যেভাবে বললাম এটা করবে। তো এইটাই আজকের ক্লাসটা, এই অঙ্কটা পর্যন্ত থাক। নেক্সট এপিসোডে বা নেক্সট ক্লাসে পরের অঙ্কগুলো করব, ছোট ছোট করে এই ভিডিওগুলো করছি। তোমরা অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসগুলো না করলে কিন্তু কিছু লাভ হবে না। ঠিক আছে, যে ধারণাগুলো দিচ্ছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, থ্যাংক ইউ।